Welcome back to our virtual class. We are continuing with our discussion on paragraph writing. If you remember, we had divided paragraph writing into 4 types: personal, descriptive, problem related, and the last one, importance related. Today we are going to discuss the importance related paragraphs. Again, with folded hands, I apologize to the members of the teaching community who must be having their own approaches to paragraph writing. I do not mean to be prescriptive, I am rather suggestive, as I said, based on my experience of my students over the last 30 plus years. And from now on, as usual, I'm going to speak in Benglish. তোমরা মনে করে রাখো আমাদের আলোচনা কিভাবে এগিয়েছিল। আমরা প্যারাগ্রাফ রাইটিংকে 4 ভাগে ভাগ করেছিলাম: পার্সোনাল, ডেসক্রিপটিভ, প্রবলেম রিলেটেড এবং ইম্পর্টেন্স রিলেটেড। আজকে আমরা ইম্পর্টেন্স রিলেটেড প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করছি এবং সেই সাথে প্রশ্নপত্রে তোমাদের যে হিন্টস অর্থাৎ সূত্র দেওয়া থাকে, সেই সূত্রগুলোকে কিভাবে সামলাতে হয় সেটা নিয়েও আলোচনা করছি। প্রথমে আমরা আসি পার্সোনাল প্যারাগ্রাফ কিভাবে সামলাবো সেটা নিয়ে। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের তুলনায় পার্সোনাল প্যারাগ্রাফ সোজা। আমাদের প্রথমে একটা ইন্ট্রোডাকশন লাগে, ভূমিকা, তারপর লাগে যে বিষয় নিয়ে আলোচনা, সেই বিষয়ের কারণ এবং উপকারিতা দুটোই মোটামুটি মিলেমিশে এক হয়ে যায়। প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফের ক্ষেত্রে এই দুটো পার্থক্য বজায় রাখার প্রয়োজন আছে। যেমন ধরো আর্লি মর্নিং এক্সারসাইজ, মর্নিং ওয়াক। আমাদের ইম্পর্টেন্স রিলেটেড প্যারাগ্রাফগুলোতে যে গুণগুলো মানুষের থাকলে তার উপকার হয়, তার জীবনে সাফল্য আসে, সেগুলোর ওপর খুব জোর দেওয়া হয়। এখন আর্লি মর্নিং এক্সারসাইজ বা আর্লি মর্নিং ওয়াক বা মর্নিং ওয়াক ইত্যাদি বা রাইজিং আর্লি, এগুলোর কমন পয়েন্ট কি হতে পারে? যে সকালবেলা সুন্দর আবহাওয়া থাকে, পরিবেশ সুন্দর থাকে, তাজা হাওয়ার স্বাদ পাওয়া যায়, অর্থাৎ ফ্রেশ এয়ার। এবার এই যে আমি পয়েন্টটা ভাবছি, আমাকে সব সময় ভাবতে হবে তার জন্য ভার্বটা কি লাগবে। আগেই বলেছি যে ভার্বগুলো আমাদের চেনা, যেমন ধরো গেট, হ্যাভ, ডু, মেক, বি ভার্ব তো আছেই। অর্থাৎ চেনা যে ভার্বগুলো, সেই ভার্বগুলো ব্যবহার করে যদি এগোতে পারি সবচেয়ে ভালো। যে ভার্বটা আমার ইতিমধ্যেই জানা আছে সেটা ব্যবহার করলে কোনো অসুবিধে নেই, সেটা সোজা হতে পারে, শক্ত হতে পারে। কিন্তু যদি আমার জানা না থাকে, ভেবে এগোতে হয়, তাহলে এই ছোট ছোট ভার্বগুলো যেগুলো সচরাচর খুব ব্যবহৃত হয়, আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো ব্যবহার করলে সব থেকে বেশি কাজ হয়। আর তার সাথে সেই ভার্বের অবজেক্ট।
সাধারণত আর্লি মর্নিং এক্সারসাইজ পাংচুয়ালিটি ইত্যাদি বিষয়গুলো বুঝতেই পারছো প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। সেখানে সাবজেক্ট কি আসতে পারে? উই হতে পারে, ONE হতে পারে, পিপল হতে পারে, এবং তার সাথে প্রেজেন্ট টেন্সের ব্যবহারটাই বেশি হবে, কারণ এগুলো ইউনিভার্সাল টপিক। পাংচুয়ালিটি সবার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আর পাংচুয়ালিটি মানেটা জানো তো? সময়ানুবর্তিতা। এবার দেখো, ইন্ট্রোডাকশন হয়ে গেছে, কজ এবং ইফেক্ট, অর্থাৎ কারণ ও ফলাফল, যেটা বললাম মিলেমিশে যাচ্ছে। এখানে ফলাফল মানে কি? আর্লি মর্নিং এক্সারসাইজ করলে কেন করা হয় এবং তার থেকে কি উপকার পাওয়া যায়, দুটোরই আলোচনা আসবে। আর তারপরেই স্বাভাবিকভাবে চলে আসবে কনক্লুশন, উপসংহার। এখন এটা কিভাবে আমরা এগোতে পারি, ওই তথাকথিত স্টক সেন্টেন্স আমরা কিভাবে ব্যবহার করতে পারি তার একটা নমুনা আমরা পেশ করছি। ধরো এক্স, অর্থাৎ যে বিষয়ের আলোচনা বা যে অভ্যাসের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করছি। প্রেজেন্ট টেন্স অর্থাৎ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। দেখো, এইটুকুনি লিখতে পারলেই কিন্তু একটা ভদ্রস্থ ইন্ট্রোডাকশন হয়ে গেল। এই ভেরি শব্দটাতে তোমরা অনেকেই আমরা দেখি ভুল করে বসো। ভেরি মানে খুব, তাই তো? ভেরিটা কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে বসে। যেমন তোমরা ভেরি গুড, ভেরি ব্যাড এগুলো শুনে অভ্যস্ত। কিন্তু যদি বলো মর্নিং এক্সারসাইজ ইজ আ ভেরি হ্যাবিট, এটা কিন্তু হয় না। গ্রেট হ্যাবিট হতে পারে। অর্থাৎ ভেরিটা বসে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে, ভেরি গুড, ভেরি ব্যাড, আর নাউনের সাথে বসে গ্রেট। গ্রেট ক্যাচ তোমরা শুনেছ, গ্রেট শট শুনেছ। এখানটা একটু খেয়াল করতে হয়, এটা আরও কাজে লাগে যখন তোমরা ন্যারেশন চেঞ্জে এক্সক্লামেটরি সেন্টেন্সের রিপোর্টিং করছো। এক্সক্লামেটরি সেন্টেন্সে ধরো দেওয়া আছে হোয়াট আ ম্যান। খেয়াল করে দেখো, ম্যানটা নাউন, তাহলে আগে বসবে গ্রেট। হোয়াট আ ম্যান, হি ইজ আ গ্রেট ম্যান। Pachu exclaimed to Ghechu that he was a great man. Kintu how beautiful? Pachu exclaimed to Ghechu that it was very beautiful. ন্যারেশন চেঞ্জ নিয়ে যখন আমরা বিস্তারিত আলোচনায় যাব তখন এই প্রসঙ্গগুলো আবার আসবে। এখন আমরা চলে আসছি পরের সেন্টেন্সটা কি হতে পারে। এবার একটা স্টক সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি। ইট ইজ গুড ফর আওয়ার সাকসেস, বা একটু কায়দা মারতে গেলে ইট ইজ আ কি টু আওয়ার সাকসেস হতে পারে। যদি স্বাস্থ্যের ব্যাপার হয়, ইট ইজ এ কি টু আওয়ার গুড হেলথ হতে পারে।
অর্থাৎ এই দুটো বাক্য যদি আমরা লিখতে পারি তাহলে ইন্ট্রোডাকশনটা কিন্তু মোটামুটি ভদ্রস্থ হয়ে যাবে। এবার যে বিষয়গুলো থাকবে, যেমন ধরো আর্লি মর্নিং এক্সারসাইজের ক্ষেত্রে যে বিষয়গুলো আসবে, যেমন ফ্রেশ এয়ার পাওয়া যায়, তাহলে পাওয়া ইংরেজিটা একটু ভেবে নাও, সবাই জানো গেট, তাহলে উই গেট ফ্রেশ এয়ার। আমরা সুস্থ থাকি, উই আর ইন গুড হেলথ, বা উই ক্যান কিপ গুড হেলথ। ছোট ছোট যে মোডাল অক্সিলারিগুলো, যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে শুনতে পাই, ব্যবহৃত হয়, সেগুলো খেয়াল করো। সব থেকে বেশি কোনগুলো লাগে? ক্যান তোমাদের সবচেয়ে বেশি মনে আসে। উই হ্যাভ টু আমরা কথায় কথায় ব্যবহার করি। উই মাস্ট লিখতে পারো। আরেকটা যেটা খুব তোমরা ব্যবহার করো, তোমাদের বললেই তোমরা বুঝতে পারো, সেটা হচ্ছে শুড। তাহলে শুড, ক্যান, এগুলো দেখো এগুলো দিয়ে আসছে কিনা। তারপরে আমি বলেছি আগেই যে জাস্ট রুট ভার্ব, অর্থাৎ মূল ক্রিয়াটা বসালেই চলবে। এইভাবে আমরা কজ অ্যান্ড এফেক্ট সিনারিওটা লিখে দিতে পারি। এবার হচ্ছে কনক্লুশনে কি আসবে। কনক্লুশনে দেখো আমরা এরকম ভাবে লিখতে পারি, সুতরাং we should, এবার একটা ভার্ব বসি নাও, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। বারবার বলেছি যে এই গোষ্ঠী যেগুলোকে আমরা মোডাল অক্সিলারি বলি, তারপর শুধু রুট ভার্ব। we should do morning walk every day, হয়ে গেল। মোটামুটি কিন্তু আমাদের একটা ভদ্রস্থ প্যারাগ্রাফ বেসড অন ইম্পর্টেন্স লেখা হয়ে যাবে। এটা লেখা খুব একটা শক্ত নয়। প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফের তুলনায় ইম্পর্টেন্স রিলেটেড প্যারাগ্রাফে কিন্তু ব্যাপারটা অনেক সোজা। এবার আমরা জিনিসটা হাতে কলমে তোমাদের একটু করে দেখাচ্ছি। দেখো ইন্ট্রোডাকশন কি দেওয়া আছে। আর্লি রাইজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আর্লি রাইজিং ইজ আ গ্রেট হ্যাবিট। একটু আগেই বললাম, নাউনের আগে গ্রেট, অ্যাডজেক্টিভের আগে বা অ্যাডভার্বের আগে ভেরি। ইট ইজ আ কি টু আওয়ার গুড হেলথ, বা ইট ইজ আ কি টু সাকসেস ইন লাইফ। এভাবে ইন্ট্রোডাকশন হয়ে গেল। একটু যদি বোমা মারতে চাও, দেখো আগের দিন বলেছিলাম ক্যানট বি ওভারস্টেটেড, এটাও এখানে ব্যবহার করা যেতে পারে। পলিউশনের ক্ষেত্রে ছিল দ্য প্রবলেম ক্যানট বি ওভারস্টেটেড, আর এখানে ইম্পর্টেন্স, দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং বা পাংচুয়ালিটি cannot be overstated. It is a key to our good health. It is a key to success in life. মোটামুটি পারবে। এবার চলে এসো রিজনস অ্যান্ড বেনিফিটস, যেটাকে আমি একটু আগে বলেছিলাম কজ অ্যান্ড ইফেক্ট। আমি দেখে নেব যে আমি সাবজেক্ট কি দিয়ে লিখছি আর অবজেক্টটা আমার হাতে কি আছে। প্রথম বাক্যে দেখো আর্লি রাইজিংটা হচ্ছে সাবজেক্ট, ফ্রেশ এয়ার হচ্ছে অবজেক্ট। এবার আর্লি রাইজিং ফ্রেশ এয়ার দেয়, গিভস,
সোজা ইংরেজি। নেক্সট, আর্লি রাইজিং কিপস আস ফিট। আর্লি রাইজিং হেল্পস ইন কিপিং ফিট। হেল্প ইন, এটা একটু খেয়াল রাখতে হয়। যদি হেল্প ব্যবহার করি এক্ষেত্রে মানে সাহায্য করে অর্থে ঠিক নয়, এর এই উপকারিতা আছে এই বোঝাতে। হেল্পের পর দেখো ইন বসছে এবং ইনের পর ভার্বের আইএনজি ফর্মটা বসে। আগেই বলেছি টু প্লাস রুট ভার্ব, টু ছাড়া অন্য প্রিপোজিশনের পর ভার্বের সঙ্গে আইএনজি। আবার দেখো আর্লি রাইজিং হেল্পস, এবার ধরো আমি ভার্ব ব্যবহার করছি না, জাস্ট যে সুবিধাটা পাওয়া যায় সেটা লিখে দিলেই হয়ে যাবে। আর্লি রাইজিং হেল্পস আওয়ার ফিটনেস। আবার পড়ছি দেখো আর্লি রাইজিং গিভস আস ফ্রেশ এয়ার, আর্লি রাইজিং কিপস আস ফিট, আর্লি রাইজিং হেল্পস ইন কিপিং ফিট, আর্লি রাইজিং হেল্পস আওয়ার ফিটনেস। এবার আর্লি রাইজিং নিশ্চয়ই সব জায়গায় ব্যবহার করব না, প্রোনাউন ব্যবহার করব, ইট ব্যবহার করব। আর্লি রাইজিং গিভস আস ফ্রেশ এয়ার, ইট কিপস আস ফিট, এরকমভাবে লেখার চেষ্টা করব। এবার চলে এসো কনক্লুশন, অর্থাৎ উপসংহার। উপসংহার কিভাবে হতে পারে? উই শুড ডু আওয়ার বেস্ট টু ডু মর্নিং ওয়াক এভরি ডে। এরকমভাবে আমরা উপসংহার করতে পারি। উই শুড ডু আওয়ার বেস্ট টু বি পাংচুয়াল বা টু মেনটেন, মেনটেন মাথায় আসছে না, কিপ পাংচুয়ালিটি। অর্থাৎ খুব সোজা চেনা শব্দ দিয়েই কিন্তু আমার কাজটা আমি সেরে নিতে পারি, শুধু লাগবে কি একটু পরিকল্পনা। এখন আমরা তোমাদের খাতা দেখতে গিয়ে যে সমস্যাগুলো দেখি তার মধ্যে একটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে যে প্রদত্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিভাবে লিখবে এটা নিয়ে তোমরা একটু বিভ্রান্ত থাকো। আর বিভ্রান্ত থাকো বলেই অনেক সময় দেখা যায় তোমরা এমন কিছু বাক্য লিখেছ যে বাক্যের মধ্যে প্রদত্ত সূত্রগুলো আছে ঠিকই, কিন্তু বাক্যগুলো অর্থহীন বাক্য হয়ে গেছে। বাক্যের প্রাণভোমরা কোথায়? এ কথাগুলো আগে বলেছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। পাঁচু লাভস ঘেঁচু, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। পাঁচু ইজ আ বয়, মাই নেম ইজ খান, এগুলো হচ্ছে বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব বা কমপ্লিমেন্ট। আমরা চেষ্টা করব যতটা পারি প্যাসিভ ভয়েসে লিখতে। পয়েন্টসগুলো যখনই হাতে পাবো আমি পয়েন্টসগুলোর ক্ষেত্রে দেখে নেব যে ওখানে ভার্ব কি দেওয়া আছে পয়েন্টে, না ভার্ব দেওয়া নেই। যদি না দেওয়া থাকে আমাকে আগে ভার্বের কথাটা চিন্তা করে নিতে হবে এবং সেই সাথে চিন্তা করে নিতে হবে যে তার সাথে টেন্সটা আমার কি লাগবে। জেনারেলি ইম্পর্টেন্স রিলেটেড প্যারাগ্রাফ এর ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সেই সবটা লেখা যায়। এবার দেখো আমরা একটা কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরেছি, কিভাবে সূত্রগুলো সাজানো আছে। ইন্ট্রোডাকশন, ফ্রেশ এয়ার, লেথার্জি গান, পজিটিভ এনার্জি টু টেক অন দ্য ডেইলি স্ট্রেস, বেটার ফোকাস, কিপস ফিট, আদার বেনিফিটস, কনক্লুশন। এখন মাধ্যমিক পরীক্ষা বা অন্যত্র যে পরীক্ষাগুলো তোমরা দিচ্ছ সেখানে দেখা যায় কখনো কখনো প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের পয়েন্টটা দেওয়া থাকে না।
না দেওয়া থাকলেও এটা জানবে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের জন্য অবশ্যই কিছু নম্বর বরাদ্দ করা আছে। সুতরাং ওই জায়গাগুলো তুমি যদি না লেখো, অর্থাৎ ইন্ট্রোডাকশন কনক্লুশন যদি না লেখো, তাহলে কিন্তু কিছু নম্বর তোমার খোয়া যাবে। এবার দেখো এখানে কটা পয়েন্ট আছে, একটু এইভাবে এগোবে। খেয়াল করে দেখো, ইন্ট্রোডাকশন 1, ফ্রেশ এয়ার 2, লেথার্জি গন 3, পজিটিভ এনার্জি টু টেক অন দ্য ডেইলি স্ট্রেস 4, বেটার ফোকাস 5, কিপস ফিট 6, আদার বেনিফিটস 7, কনক্লুশন 8। এখন যদি তোমার 4টে পয়েন্ট থাকে, মোট নম্বর তোমরা থাকে জানো 10, 4টে পয়েন্ট থাকলে জানবে 2 করে নম্বর প্রতি পয়েন্টের জন্য আছে। যদি দেখা যায় 4টের বেশি পয়েন্ট আছে, যেমন এখানে 6টা পয়েন্ট আছে, সুতরাং সেখানে ধরে নেবে যে কোথাও 2 আছে, কোথাও 1 আছে। কি করে বুঝবে? তোমার তো প্রশ্নপত্রে সেটা দেওয়া থাকে না, সেটা শুধু পরীক্ষকদের জন্যই দেওয়া থাকে। তাহলে কি করে বুঝবে? মোটামুটি ধরে নাও ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের জন্য 1 নম্বর দেওয়া থাকে। তুমি পুরো লেখাটা যা লিখেছো সেটা সম্পর্কে পরীক্ষকের একটা সামগ্রিক যে বিচার, তার উপর সাধারণত 1 বা 2 দেওয়া থাকে। এরপর হচ্ছে পয়েন্টগুলোর জন্য দেখা যায়, এই হিসেব করে দেখলে হয়তো দেখা যাবে পয়েন্টগুলোর জন্য 1 দেওয়া আছে। যদি পয়েন্টটা একটু বড় হয় তাহলে বুঝবে যে অন্যগুলোতে 1, এটার জন্য 2 আছে। এই হিসেব করে খানিকটা লেখার চেষ্টা করবে। অত হিসেব না করলেও চলবে, তুমি শুধু পয়েন্টগুলোকে সাজিয়ে সঠিক ইংরেজিতে যদি উপস্থাপিত করতে পারো, তাহলেই তুমি একটা ভদ্রস্থ, শুধু ভদ্রস্থ নয়, যথেষ্ট স্বাস্থ্যবান নম্বর পাবে। এবার দেখো আমরা কিভাবে এই পয়েন্টের ওপর ভিত্তি করে একটা প্যারাগ্রাফ খাড়া করেছি। আর্লি মর্নিং এক্সারসাইজ ইজ অলওয়েজ আ গ্রেট হ্যাবিট। একটু আগেই বললাম, নাউনের আগে গ্রেট। উই গেট দ্য ফ্রেশ এয়ার অফ দ্য মর্নিং। দেখো তোমার এখানে হিন্টসে ছিল ফ্রেশ এয়ার, ফ্রেশ এয়ার। এখন ফ্রেশ এয়ার তার মানে কি? ভার্বটা দেওয়া নেই, ভার্বটা ভেবে নাও। আমরা ফ্রেশ এয়ার পাই, গেট, উই হ্যাভ দিয়ে হতে পারত। দ্য লেথার্জি অফ স্লিপ কুইকলি গোজ অ্যাওয়ে। এখানে কি আছে? লেথার্জি গান। এই গনটাকে তুমি সামলাতে পারছো না, অন্য কোনোভাবে লেখার চেষ্টা করো, যেভাবে আমি লিখেছি। দ্য লেথার্জি গোজ অ্যাওয়ে হতে পারত। এবার খেয়াল করে দেখো, পজিটিভ এনার্জি টু টেক অন দ্য ডেইলি স্ট্রেস। হিন্টসটা একটু বড় আছে, সেজন্য এটার জন্য 2টো বাক্য খরচা করা হয়েছে। উই হ্যাভ দ্য পজিটিভ এনার্জি টু টেক অন দ্য ডেইলি স্ট্রেস। তার আগে দেখো আরেকটা সেন্টেন্স আছে, মোর ওভার উই ফিল বা গেট চেয়ারফুল। এই যে ভার্বগুলো আমরা ব্যবহার করি, আগেও বেশ কয়েকবার বলেছি, 2 রকমের ভার্ব। একটা ভার্ব বাক্যের কর্তার কাজটা বোঝায়, আর একটা ভার্ব কর্তার অবস্থাটাকে বোঝায়। খেয়াল করে দেখবে ফিল, গেট, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঠিক বলা যাবে না, অনেক ক্ষেত্রে কর্তার অবস্থা বোঝাতে পারে। লাইক উই গেট সিক, হি ফেল্ট হ্যাপি। তারপর ধরো হি প্লেড ক্রিকেট, হি প্লেস ক্রিকেট, হি টেক্স হিজ গ্র্যান্ডসন টু স্কুল। তখন কিন্তু কাজ করা বোঝালো। এই 2টো দিক একটু খেয়াল করা। যখন তুমি সাধারণত কি করে সেটা বোঝাতে চাইছো,
তখন তারপরে দেখবে একটা অবজেক্ট আসে, আর সে কি সেটা বলতে চাইছো, তখন তারপরে সাধারণত একটা অ্যাডজেক্টিভ আসে। হি ফিলস হ্যাপি, অ্যাডজেক্টিভ। হি টেকস হিজ গ্র্যান্ডসন টু স্কুল, সেখানে দেখো অবজেক্টের কাজ করলো। অর্থাৎ একটু ভাবতে হবে, ভাবলেই কিন্তু ব্যাপারটা খুব একটা শক্ত না। এইবার দেখো পরের পয়েন্টটা হচ্ছে বেটার ফোকাস। উই ক্যান ওয়ার্ক হার্ডার, উই ক্যান ফোকাস বেটার। তারপরের পয়েন্টটা কি আছে? কিপস ফিট। এখানে কি আছে? উই হ্যাভ or we have to spend less on medicines, বা we can spend একটু ওপর দিকে চলে এসো। we can focus better এর পর দেখো it keeps us fit, we can keep the diseases away, we have to বা we can spend less on medicines। এখানে দেখো কিপস ফিটটা it also keeps us fit, কিন্তু আদার বেনিফিটস যেটার কোনো উল্লেখ নেই সেখানে আমার কথা কিছু লিখতে হবে। অর্থাৎ কি একটু ভাবতে হবে, ভেবে লিখতে হবে কি লেখা হয়েছে। উই ক্যান স্পেন্ড লেস অন মেডিসিনস, আওয়ার অ্যাপিটাইট অলসো ইমপ্রুভস, আওয়ার পারফরমেন্স অ্যাট হোম অ্যান্ড আউটসাইড গেটস বেটার। এই পয়েন্টগুলো আমি যেটা লিখেছি সেটাই হতে হবে তার কোনো মানে নেই, তুমি তোমার মতো পয়েন্ট দিতে পারো। অর্থাৎ এখানে তোমাকে কিছুটা জায়গা ছেড়ে রাখা হয়েছে তোমার নিজস্ব মতামতের জন্য। এবং সব শেষে কনক্লুশন। সো আর্লি মর্নিং এক্সারসাইজ হেল্পস আস ইন মেনি ওয়েজ, বা সো আর্লি মর্নিং এক্সারসাইজ ইজ আ হ্যাবিট দ্যাট উই ক্যানট ডু উইদাউট। শেষ বাক্যটার মধ্যে একটু কারিগরি আছে, প্রথমটা খুব সোজা। সো আর্লি মর্নিং এক্সারসাইজ হেল্পস আস ইন মেনি ওয়েজ, এভাবে লিখতে পারো কনক্লুশনটা। বা সো আর্লি মর্নিং এক্সারসাইজ ইজ আ হ্যাবিট দ্যাট উই ক্যানট ডু উইদাউট। যে কোনো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে প্রথম ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনটা ভেবে নাও। প্রত্যেকটা পয়েন্ট যা দেওয়া আছে প্রত্যেকটা পয়েন্ট যেন টাচ করা হয়, কোনো পয়েন্ট যেন আনটাচড না থাকে সেটা দেখো। প্রত্যেকটা বাক্য লেখার আগে টেন্স এবং কোন ভার্বটা এখানে তোমার প্রয়োজন হবে সেটা ভেবে নাও, এবং যতটা সম্ভব অ্যাক্টিভ ভয়েসে লেখার চেষ্টা করো, তাহলে ভুল কম হবে। আগেই বলেছি যে আমাদের এই পড়ানোটা কিন্তু তাদের জন্য যারা সাবলীলভাবে ইংরেজি লিখতে পারে না বা যাদের এ ব্যাপারে যথেষ্ট সমস্যা আছে। যারা সাবলীলভাবে লিখতে পারো অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের আবার আরেকটা সমস্যা দাঁড়ায়, সেটা হচ্ছে তারা অনেক সময় বেশি লিখে ফেলে। এটা জানবে যে ইন্ট্রোডাকশন যতই বড় করো না কেন, যতই তার মধ্যে বোমার মাল মশলা পুড়ে দাও না কেন, নম্বর কিন্তু আছে মাত্র 1। সুতরাং ব্যাপারটা যেন সঠিক হয় সেদিকে নজর দেওয়া কিন্তু নম্বর পাওয়ার জন্য সবচেয়ে জরুরি। প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আজকে আলোচনা হলো, শেষ পর্ব। সেই সাথে আমরা একটু নমুনা দেখানোর চেষ্টা করলাম যে প্রদত্ত সূত্রগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়, সূত্রগুলোকে ভালোভাবে পড়ে সেগুলোর জন্য কি ভার্ব প্রয়োজন আছে বা ভার্বটা এর মধ্যে দেওয়াই আছে কি না সেগুলো খেয়াল করে আস্তে আস্তে পা টিপে টিপে এগোতে হবে। এবং লেখা শেষ হয়ে গেলে অবশ্যই পয়েন্টস টু রিমেম্বার ধরে, যেটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি, হাউ টু রিভাইজ। তোমাদের আবার বলবো হাউ টু রিভাইজ, অর্থাৎ কিভাবে নিজের খাতাটা ফিরে দেখতে হয় সেটার ওপর যথেষ্ট মনোযোগ দাও।
প্রয়োজনে তোমরা যাদের কাছে পড়াশুনো করো তাদের সাথে এটা নিয়ে আলোচনা করো, কারণ এমন কিছু ভুল হতে পারে সেটা তোমার সম্পূর্ণ নিজস্ব, অন্য কেউ সেই ভুল করে না, কিন্তু যেহেতু তোমার এই ভুল করার প্রবণতা আছে তোমাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এইভাবে যদি আমরা পরিকল্পনা করে এগোই তাহলে কিন্তু প্যারাগ্রাফ রাইটিং ইজ নট আ বিগ ইস্যু ফর আস। প্যারাগ্রাফ রাইটিং ইজ ফেয়ারলি ইজি. It is very easy to score well in paragraph writing. Only what you need is proper planning, proper preparation, and preparation also depends on proper practice, but not blind practice, not blind memorization. অন্ধের মতো মুখস্থ করা কিন্তু এই ধরনের প্রস্তুতির পক্ষে একেবারেই ভালো নয়। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনা আমরা করব নিউজ পেপার রিপোর্ট রাইটিং নিয়ে, এবং সেই সাথে তোমাদের পাঠ্যাংশে যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো পড়ে সেগুলোর বিচার বিশ্লেষণ করে কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয় তা নিয়ে দীর্ঘ আলোচনা হবে। এখনকার মতো আমরা এখানেই শেষ করছি। And always remember, stay apart, stay home, and stay safe. That is the mantra of the hour. Thank you.